হ্যালো ফ্রেন্ড, আই এম ডক্টর পি কে পাল। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলুন অন্যভাবে চিন্তা করি, জীবনটাকে পাল্টে ফেলি। তো ফ্রেন্ড, আজকে আমি যে বইটি পড়ব তার নাম বড় স্বপ্নের বড় জাদু। লিখেছেন ডেভিড জে শার্টার্স। তো আজকের ভিডিওটি শুরু করার আগে জানাই যে এই বইয়ের অন্যান্য অধ্যায়গুলির ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা এই বইয়ের অন্যান্য অধ্যায়গুলি শুনতে পারেন। তো চলুন শুরু করা যাক। বড় স্বপ্নের বড় জাদু, অধ্যায় 10। সক্রিয়তা অনুশীলন করুন। প্রতিটি ক্ষেত্রে নেতৃস্থানীয় ব্যক্তিত্বরা একটা বিষয়ে একমত: শীর্ষস্থানগুলি পূরণ করার উপযুক্ত যোগ্যতা প্রাপ্ত মানুষের বড় অভাব। কথায় বলে উপরতলায় প্রচুর জায়গা খালি রয়েছে। একবার এক এক্সিকিউটিভ বলেছিলেন, প্রায় উপযুক্ত মানুষ আছে অনেক, তবে প্রায় দেখা যায় তাদের মধ্যে সাফল্যের কোনো একটি উপাদান অনুপস্থিত। সেই উপাদানটি হলো কাজ করানো, সুফল পাওয়ার ক্ষমতা। যে কোনো বড় কাজে, সে ব্যবসায়ী হোক বা উচ্চস্তরের বিক্রিবাট্টা, সামরিক বাহিনী বা সরকার, একজন সক্রিয় কর্মদক্ষ মানুষ প্রয়োজন হয়। ওই শীর্ষস্থান পূরণের জন্য প্রিন্সিপাল, এক্সিকিউটিভ এসব প্রশ্নের উত্তর চায়। সে কি কাজটা করতে পারবে? কাজটা কি সঠিকভাবে অনুশীলন করতে পারবে? নিজে স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারবে? ফলাফল দেখাতে পারবে তো, নাকি শুধুই বক্তৃতা দিতে ওস্তাদ? এসব প্রশ্নের একটি মাত্র উদ্দেশ্য: মানুষটা কর্মতৎপর কিনা। সেরা ধ্যান ধারণা যথেষ্ট নয়। যে মস্তিষ্ক উদ্ভূত ধারণাটি কাজে প্রয়োগ করা হয়নি, তার চেয়ে যে ধারণাটি অনুসরণ করে কাজ করা হয়েছে তা 100% বেশি ভালো। সুবিখ্যাত স্বীকৃত ব্যবসায়ী জন অনামিকা প্রায় বললেন, শুধু বসে বসে চিন্তা করলেই কিছুই এগোয় না। ভেবে দেখুন, এই জগতে যা কিছু আছে, উপগ্রহ থেকে উঁচু অট্টালিকা ও শিশু খাদ্য, সবই নতুন ধ্যান ধারণা প্রয়োগ করে আবিষ্কৃত হয়েছে। মানুষকে ও সাধারণ লোককে অধ্যয়ন করলে দেখবেন তারা দুটি শ্রেণীভুক্ত। সফল ব্যক্তিরা সক্রিয়ভাবে কাজ করেন, আমরা তাদের কর্মতৎপর বলে অভিহিত করব। আর অতি সাধারণ মানুষ যারা অসফল ও সক্রিয় নয়, আমরা বলবো অসক্রিয়। দুটি দলকে অধ্যয়ন করলে সাফল্যের এক মূল নীতি খুঁজে পাওয়া যাবে। মিস্টার কর্মতৎপর কাজ করায় বিশ্বাসী, ইনি সক্রিয় কাজ করতে পারেন। নতুন ধ্যান ধারণা ও পরিকল্পনা মাফিক কাজ করে অগ্রসর হন। মিস্টার অসক্রিয় হলেন না ধর্মী, ইনি নিজের কাজ ক্রমাগত পিছিয়ে দেন, যাতে প্রমাণ করা যায় যে খুব বিলম্ব হয়ে গিয়েছে, কিংবা তার কাজটা করা উচিত না, বা তার পক্ষে কাজটা করা সম্ভব না। মিস্টার কর্মতৎপর ও মিস্টার অসক্রিয়ের মধ্যে পার্থক্য নানাভাবে লক্ষণীয়। মিস্টার কর্মতৎপর ছুটির পরিকল্পনা প্রস্তুত করেন, ছুটি নিয়ে উপভোগ করেন। মিস্টার অসক্রিয় ও পরিকল্পনা করেন, তবে পরের বছর পর্যন্ত ছুটি নেওয়া স্থগিত রাখেন। মিস্টার কর্মতৎপর সিদ্ধান্ত নেন যে নিয়মিত চার্চে যাবেন আর সেই মতো কাজ করেন। মিস্টার অসক্রিয় মনে করেন নিয়মিত চার্চে যাওয়া খুবই ভালো অভ্যাস, তবে এই অভ্যাস শুরু করাটা ক্রমশ পিছিয়ে দেন। মিস্টার কর্মতৎপর মনে করেন যে তার পরিচিত ব্যক্তিটির সাফল্য তাকে অভিনন্দন জানাবেন, সেই জন্য নোট লিখে রাখেন। মিস্টার অসক্রিয় নোট না লেখার অজুহাত খুঁজে নেন, তার আর অভিনন্দন জানানো হয় না। বড় বড় কাজের এই তফাৎ লক্ষণীয়। মিস্টার কর্মতৎপর নিজের জন্য ব্যবসা করতে চান ও সফল হন। মিস্টার অসক্রিয় নিজের জন্য ব্যবসা করতে চান, তবে শেষ মুহূর্ত তা না করার উপযুক্ত কারণ অর্থাৎ অজুহাত খুঁজে বার করেন। 40 বছর বয়সে মিস্টার কর্মতৎপর সিদ্ধান্ত নেন যে নতুন ধরনের কাজ করবেন এবং কাজটা করে দেখান। মিস্টার অসক্রিয় এই রকমই ভাবনা চিন্তা করেন, তবে শেষ পর্যন্ত তার যুক্তিতর্ক তাকে বোঝায় কিছু না করাই বাঞ্ছনীয়।
সব রকম আচরণিক কর্মতৎপর ও অসক্রিয় মানুষের প্রভেদ লক্ষ্য করা যায়। মিস্টার কর্মতৎপর সক্রিয় হয়ে কাজ করেন, ফলে তার আত্মপ্রত্যয় গড়ে ওঠে, মনে নিরাপত্তা বোধ জাগে, স্বনির্ভর হয়ে ওঠে, আয় বৃদ্ধি হয়। মিস্টার অসক্রিয় যেহেতু কাজে আগ্রহী না, তাই তার কিছুই কাজ হয় না। ফলস্বরূপ সে আত্মবিশ্বাস হারায়, স্বনির্ভরশীলতা হারিয়ে মাঝারি একঘেয়ে জীবনযাপন করে। মিস্টার কর্মতৎপর কাজ করেন, মিস্টার অসক্রিয় করবেন, তবে করা আর হয় না। সবাই কর্মতৎপর হয়ে উঠতে চায়, তাই সক্রিয় হওয়ার অনুশীলন করান যাক। অনেকের অসক্রিয় হয়ে ওঠার প্রধান কারণ হলো তারা সব কিছু 100% অনুকূল হওয়ার পর কাজ করার আশায় অপেক্ষা করেন। নিখুঁত কাজ অবশ্যই বাঞ্ছনীয়, তবে মনুষ্যসৃষ্ট বা মানুষের দ্বারা তৈরি কোনো কিছুই নিখুঁত নির্মূল নয়। তাই নির্ভুল অনুকূল পরিস্থিতির অপেক্ষা করার অর্থ সারাটা জীবন অপেক্ষা করা। নিচে 3টি কেসের ইতিহাসে বিভিন্ন পরিস্থিতিতে 3 জনের প্রতিক্রিয়া জানানো হয়েছে। কেস নাম্বার 1, GN এখনো অবিবাহিত কেন? মিস্টার GN এর বয়স 40, সুশিক্ষিত, অ্যাকাউন্টেন্ট হিসাবে কর্মরত। ইনি শিকাগোয় একা বসবাস করেন। GN এর ইচ্ছা বিয়ে করে। সে জীবনে ভালোবাসা চায় সঙ্গী, ঘর, সন্তান ও আরও অনেক কিছু। GN বিয়ের পিঁড়ির কাছাকাছি পৌঁছেছিলেন। একবার তো মোটে 1 দিনের ব্যবধান ছিল, তবে প্রত্যেকবারই বিয়ের তারিখের কাছাকাছি পৌঁছে তিনি ভাবি কোণের মধ্যে কোনো না কোনো খুঁত খুঁজে পেয়েছেন। ঠিক সময়ে ভুলটা করার আগে। একটা ঘটনা তো অবিস্মরণীয়। 2 বছর আগে GN এর মনে হয়েছিল সে যেমনটি খুঁজছে এই তো সেই মেয়ে। আকর্ষণীয় ব্যক্তিত্ব, মিষ্টি স্বভাব, বুদ্ধিমতী। এদিকে GN সুনিশ্চিত হতে চায় যে একে বিয়ে করাটা কি ঠিক হবে। একদিন সন্ধ্যাবেলায় দুজনে বিয়ের পরিকল্পনা নিয়ে আলোচনা করছিল। ভাবি মিসেস GN এমন কিছু মন্তব্য করলেন যা শুনে GN মশাই দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেন। তাই এই মেয়েটি তার উপযুক্ত কিনা তা নিশ্চিতভাবে জানার জন্য GN 4 পাতার একখানা দলিল লিখে ফেললেন। বিয়ে করার আগে সেই দলিলের শর্তগুলিতে মেয়েটির সম্মতি চেয়ে বসলেন। দলিলটি সুন্দরভাবে টাইপ করা হয়েছিল, দেখে মনে হবে আইনি খসড়া। তাকে GN জীবনযাপনের সব বিভাগগুলির উল্লেখ করেছিলেন। ধর্ম বিষয়ে একটা বিভাগ ছিল, তারা কতবার কোন চার্চে যাবে, কতটা অনুদান দিবে। আর একটা বিভাগ ছিল সন্তানের বিষয়ে, কটি এবং কখন। GN বিস্তারিতভাবে উল্লেখ করেছিলেন তাদের কেমন বন্ধুবান্ধব হবে, তার ভাবি স্ত্রীর চাকরি, তারা কোথায় থাকবে, কিভাবে উপার্জনের অর্থ খরচ করবে। দলিলের শেষাংশে প্রায় অর্ধেক পাতা জুড়ে GN লিখলেন মেয়েটির কোন কোন বিষয় অভ্যাস বা বদ অভ্যাস ছাড়তে বা নতুনভাবে শিখতে হবে। এতে ছিল ধূমপান, মদ্যপান, মেকআপ, অবসর বিনোদন, আরও কত কি। এই শর্তগুলি পড়ে GN এর ভাবি স্ত্রী কেমন প্রতিক্রিয়া হয়েছিল তা নিশ্চয়ই অনুমান করতে পারছেন। উত্তরে তিনি লিখলেন বিয়ে পুরনো, সেরা, পরিচিত, সাধারণ শর্ত, ভালো মন্দ যে কোনো অবস্থাতেই ইত্যাদি ইত্যাদি বাকিদের মতো আমার জন্যও যথেষ্ট। পুরো ব্যাপারটা এখানেই ইতি টানা যাক। GN নিজের অভিজ্ঞতার কথা আমায় বলেছিলেন। চিন্তিত হয়ে প্রশ্ন করেছিলেন, আচ্ছা বলুন তো, একটা চুক্তি লেখা কি অন্যায়? যতই হোক বিয়েটা তো ছেলে খেলা নয়, সাবধান হতে হয় বই কি। GN ভুল করেছিলেন। শুধু বিয়ের ব্যাপারেই নয়, পৃথিবীতে যে কোনো কাজের ব্যাপারে বেশি সতর্ক, বেশি সাবধান হলে মুশকিল। তাতে মানদণ্ড অতিরিক্ত উঁচু নাগালের বাইরে চলে যায়। বিয়ের প্রতি GN এর মনোভাব ছিল অনেকটা তার কাজ, অর্থ সঞ্চয়, বন্ধুত্ব ও বাকি 5টা জিনিসের প্রতি তার মনোভাবের মতোই। সফল মানুষ তাকেই বলা যায় যে সমস্যার সম্মুখীন হওয়ার আগেই তা দূর করার চেষ্টা না করে বরং তাকে যখন যেমন সমস্যার মুখোমুখি হতে হয় তখন সেই মতো সমাধান করে। নির্ভুল কাজের পন্থার সঙ্গে বুদ্ধি বিবেচনা দিয়ে কিছু সমঝোতা করতে হয় বইকি। তা না হলে যথার্থ সুযোগের অপেক্ষায় সারাটা জীবন যায় ফুরিয়ে। অবস্থা বুঝে ব্যবস্থায় যথাযথ পন্থা।
কেস নাম্বার 2, জে এম নতুন বাড়িতে কেন থাকে? যে কোনো বড় ধরনের সিদ্ধান্ত নেওয়ার সময় মন দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। করব কি করব না, তৎপর হব না নিষ্ক্রিয় থাকব, এক তরুণ কিন্তু কাজ করার সিদ্ধান্ত নিয়ে লাভবান হয়েছিল। জে এম এর পরিস্থিতি বাকি 5টা যুবকের মতোই। বিশেষত যে জেমের স্ত্রীও ও সন্তান আছে, তবে তার আয় সীমিত। মিস্টার এবং মিসেস জে এম একটা ছোট অ্যাপার্টমেন্টে থাকতো। দুজনেই চেয়েছিল নতুন বাড়ি, আরও বেশি জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, ছোট্ট ছেলে মেয়েদের খেলার জায়গা। তারা নিজেদের বাড়ির মূল্য বাড়াতে চেয়েছিল, তবে সমস্যাটা ছিল নগদ অর্থ জমা করার। একবার জে এম বসে বাড়ি ভাড়ার চেক লিখছে, হঠাৎ নিজের ওপর তার ভারী রাগ হলো। সে দেখলো ভাড়ায় যে টাকার অঙ্ক জমা দিচ্ছে সেই টাকা মাসে মাসে সঞ্চয় করলে একটা নতুন বাড়ির মালিক হতে পারত। স্ত্রীকে ডেকে জেম বলল, কেমন হয় যদি আগামী সপ্তাহে আমরা একটা বাড়ি কিনে নিই? কি হয়েছে তোমার? স্ত্রী প্রশ্ন করে। মজা হচ্ছে? তুমি জানো না আমাদের পক্ষে সেটা অসম্ভব। নগদ টাকাটা আসবে কোত্থেকে শুনি? এদিকে জে এম কিন্তু দৃঢ় নিশ্চিত, আমাদের মতো হয়তো হাজার হাজার দম্পতি জীবনে কখনো নতুন বাড়ি কিনতে চায়, অথচ এদের মধ্যে মাত্র অর্ধেক দম্পতির ভাগে নতুন বাড়ি জোটে। কোনো না কোনো বাধা পড়ে এদের আশা পূরণ হয় না। আমরা কিন্তু নতুন বাড়ি কিনবই, নগদ টাকা কিভাবে জোগাড় করা যায় তা জানি না, তবে বাড়ি কিনবো নিশ্চয়ই। এর পরের সপ্তাহে ওই দম্পতি সত্যি একটা বাড়ির খোঁজ পেয়েছিল। দুজনেরই বাড়িটা খুব পছন্দ হয়েছিল। আড়ম্বরহীন, সিনথাম, সুন্দর বাড়ি। নগদ $1,200 দিতে বলা হয়। এবার সমস্যাটা হলো $1,200 কোথায় পাওয়া যাবে? জে এম জানতো চেনা পথে ধার করতে গেলে সে ঋণগ্রস্ত হয়ে পড়বে, যার ফলে বিক্রির দামে মর্টগেজ করতে পারবে না। ইচ্ছা থাকলে উপায় হয়। হঠাৎই জে এম এর মাথায় একটা বুদ্ধি এলো। ইলডারের সঙ্গে যোগাযোগ করে $1,200 বেসরকারি ঋণ নিলে কেমন হয়? তাই করেছিল সে। প্রথমে বিল্ডার ব্যাপারটাই তেমন উৎসাহ দেখায়নি। জে এম কিন্তু নাছোড়বান্দা। শেষে সে রাজি হয়েছিল। বিল্ডার জে এমকে অগ্রিম $1,200 দিয়েছিল। সে সুদসহ মাসে $100 ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এবার জে এমকে মাসে বাড়তি $100 ব্যবস্থা করতে হয়। মিসেস এবং মিসেস জে এম বহু কষ্টে মাসে মাত্র $25 সাশ্রয়ের পথ খুঁজে বার করেন। অর্থাৎ জে এমকে মাসে মাসে আরও $75 জোগাড় করতে হবে। জে এম এর মাথায় আবার একটা বুদ্ধি খেলে গেল। পরদিন সকালে সে তার বসকে নিজের কথা বলল। বস শুনে খুশি হলেন যে জে এম নতুন বাড়ি কিনতে চায়। এবার জে এম বলল, দেখুন মিস্টার টি, এর জন্য আমাকে প্রতি মাসে অন্তত $75 বেশি রোজগার করতে হবে। আমি জানি আপনি যখন ভালো বুঝবেন আমার বেতন বাড়িয়ে দেবেন। এখন আমি আপনার কাছে আরও রোজগারের সুযোগ চাই। এখানে এমন কয়েকটা কাজ রয়েছে যা সপ্তাহ শেষে করা যায়। আপনি আমাকে সেই কাজগুলি করার সুযোগ দিবেন? জে এম এর নিষ্ঠা ও উচ্চ বিলাস দেখে তার মালিকও খুশি হয়েছিলেন। উনি জে এমকে সপ্তাহের শেষে অতিরিক্ত 10 ঘন্টা করে কাজ করতে দেন। এদিকে মিস্টার ও মিসেস জে এম বাড়ি বদল করেন। সক্রিয় পদক্ষেপের সিদ্ধান্ত জে এমকে লক্ষ্যে পৌঁছানোর উপায় খুঁজতে প্রেরণা দিয়েছিল। নতুন আত্মপ্রত্যয়ে জে এম এর লাভ হলো। এবার থেকে অন্য যে কোনো বড় সমস্যায় সে সক্রিয় পদক্ষেপ নিতে পারবে। জে এম তার স্ত্রী ও সন্তানকে তাদের প্রাপ্য জীবনশৈলী দিয়েছিল। যদি সে অপেক্ষা করত পরিস্থিতি যথেষ্ট হওয়া পর্যন্ত, যদি বাড়ি কেনার সিদ্ধান্ত মুলতবি রাখত, তাহলে খুব সম্ভব কখনোই তাদের নিজেদের বাড়ি কেনা হতো না। কেস নাম্বার 3, সিডি নিজস্ব ব্যবসা শুরু করতে চেয়েছিল, কিন্তু পরিস্থিতি অনুকূল হওয়ার পর অপেক্ষায় থেকে যদি বড় বড় ধ্যানধারণা কাজে প্রয়োগ না করে স্থগিত রাখা হয়, তাহলে সেই ধারণাগুলির কি পরিণাম হতে পারে তার এক অদ্ভুত উদাহরণ মিস্টার সিডির কেসটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অল্প সময় পরে সিডি মার্কিন যুক্তরাষ্ট্রের ডাক বিভাগে কাস্টম ডিপার্টমেন্টে চাকরি পেলেন। যদিও প্রথম দিকে তার কাজটা পছন্দ হয়েছিল, তবে 5 বছর পর ওই একঘেয়েমি বাধা ধরা কাজের সময় অল্প বেতন ও অগ্রসর হওয়ার যৎসামান্য সুযোগ বা পদোন্নতির নিয়মগুলি তাকে অতিষ্ঠ করে তুলেছিল। তখন তার একটা বুদ্ধি এলো।
ইনি আমদানি ব্যবসায় সফল হওয়ার নানা তথ্য জেনেছিলেন। অল্প দামের উপহার ও খেলনা আমদানির ব্যবসা শুরু করলে কেমন হয়? বেশ কয়েকজন সফল আমদানির ব্যবসায়ীকে সিডি চিনত, তবে তারা ওই ব্যবসার বিষয়ে ওর মতো ওয়াকিবহাল ছিল না। সিডির ব্যবসা করার সিদ্ধান্ত নেওয়া আজ প্রায় 10 বছর হয়ে গেল, কিন্তু আজও তিনি ওই কাস্টম অফিসেই কাজ করেন। কেন? কারণ যখনই তিনি চাকরি থেকে ইস্তফা দিয়ে নিজস্ব কাজ করার কথা ভেবেছেন, তার সামনে কোনো না কোনো বাধা এসে দাঁড়িয়েছে। অর্থের অভাব, বাজারের মন্দা, সন্তানের জন্ম, অস্থায়ী নিরাপত্তার প্রয়োজন, বাণিজ্য নিয়ন্ত্রণ আরও নানা অজুহাত তার ব্যবসা শুরু করার সময় পিছিয়ে দেওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। সত্যি করা হলো সিডি নিজেকে অসক্রিয় করে তুলেছেন। কাজে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আগে তিনি চেয়েছিলেন উপযুক্ত পরিবেশ। তিনি উপযুক্ত পরিবেশ না পাওয়ায় সিডি কখনোই তার কাঙ্ক্ষিত কাজ করতে পারেননি। উপযুক্ত পরিবেশ না হওয়ার পর্যন্ত সময়ে খরচ সাপেক্ষ যে খরচটা ভুল সংশোধনকার দুটি কারণ হলো, মেনে নিন ভবিষ্যতে বাধা বিঘ্ন আসবেই, যে কোনো কাজে যে একটা বিপদের সম্ভাবনা আসবেন। ধরুন আপনি শিকাগো থেকে লস অ্যাঞ্জেলসে গাড়ি চালিয়ে যেতে চান। যদি ভাবেন যে আপনি ফাঁকা রাস্তা পাওয়ার জন্য অপেক্ষা করবেন, অথবা যদি এমন হয় যে ঘোরানো পথে যেতে হবে না, মোটরের কোনো সমস্যা দেখা দেবে না, আবহাওয়া ভালো থাকবে, মাতাল ড্রাইভারের মোকাবেলা করতে হবে না, তাহলে আপনি তখন রওনা হবেন। সেক্ষেত্রে কখন রওনা হবেন বলুন তো? কখনোই না। লস অ্যাঞ্জেলসে যাওয়ার আগে একটা পরিকল্পনা তৈরি করে নিতে পারেন। সহজ পথটা বেছে নিয়ে গাড়ি ভালো মতো পরীক্ষা করে, অর্থাৎ রওনা হওয়ার আগে বিপদের ঝুঁকি যথাসম্ভব কম করে নিতে পারেন। তবে তা সত্ত্বেও সব বিপদের আশঙ্কা থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়ার প্রতিশ্রুতি পাওয়া অসম্ভব। যখন যেমন সমস্যা দেখা দেবে তখন সেই মতো ব্যবস্থা নেবেন। সফল মানুষের আসল ক্ষমতা হলো কাজের আগে সব সমস্যা দূর করা নয়, বরং যেমন যেমন সমস্যা দেখা দেবে তার উপযুক্ত ব্যবস্থা নেওয়া। ব্যবসা, বিয়ে, যে কোনো কাজে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া। সব রকম সমস্যার জন্য বিমা পলিসি পাওয়া সম্ভব। নিজের কাজকর্ম, ধ্যান ধারণা প্রয়োগ করার দৃঢ় সিদ্ধান্ত নিন। 6 বছর আগে এক বিচক্ষণ প্রফেসর বই লেখার পরিকল্পনার কথা বলেছিলেন। উনি কয়েক দশক আগেকার এক বিতর্কিত ব্যক্তিত্ব লিখতে চেয়েছিলেন। খুব কৌতূহল উদ্দীপক পরিকল্পনা ছিল তার। বিষয়টি প্রাণবন্ত ও আকর্ষণীয়। প্রফেসর যা বলতে চেয়েছিলেন সে বিষয়ে তার সুস্পষ্ট ধারণা ছিল। তাছাড়াও তার মধ্যে লেখার দক্ষতা ও উৎসাহ ছিল। প্রকল্পটা তাকে আত্মসন্তোষ ছাড়াও দিতে পারত প্রচুর যশ ও অর্থ। গত বসন্তে সেই বন্ধুর সঙ্গে দেখা হলো। নিরীহভাবে তার বইটার ব্যাপারে প্রশ্ন করলাম। সে এক কেলেঙ্কারি কাণ্ড হলো। পুরনো ব্যথা মনে করিয়ে দেওয়ার আর কি না, এখনো পর্যন্ত তার বইটা লেখা হয়ে ওঠেনি। আমার প্রশ্ন শুনে কয়েক মুহূর্ত চুপ করেছিলেন। কারণটা আমাকে জানাবেন কিনা তা নিয়ে মনের মধ্যে হয়তো দ্বন্দ্ব ছিল। শেষে বললেন, উনি খুবই ব্যস্ত ছিলেন, প্রচুর দায়িত্ব বেড়ে যাওয়ায় বইটা আর লেখা হয়নি। সত্যি কথা বলতে কি, প্রফেসর মনের গভীরে পুঁতে রেখেছিলেন তার কল্পনা প্রসূত ধারণা। মনে মনে না ধর্মী ভাবনা চিন্তা করতে শুরু করেছিলেন। কাজের চাপ বৃদ্ধি হবে ও ত্যাগ স্বীকারের প্রয়োজন হবে, এ কথা ভেবেছিলেন। প্রকল্পটা ব্যর্থ হওয়ার নানা কারণ খুঁজে পেয়েছিলেন। নতুন ধ্যান ধারণা খুবই গুরুত্বপূর্ণ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। নতুন ধ্যান ধারণা দিয়েই জিনিস সৃষ্টি করা যায়, উন্নততর করা যায়। যে মন চিন্তা করতে পারে না সে জীবনে সফল হতে পারে না। তবে আর একটা কথাও সত্যি, শুধু এসব ধারণাই যথেষ্ট নয়। আরও ব্যবসার সুযোগ পাওয়া বা কাজের পদ্ধতি সহজ করার জন্য নতুন ধারণার মূল্য নির্ভর করে কর্মক্ষেত্রে প্রয়োগের উপর। প্রতিদিন হাজার হাজার মানুষের মস্তিষ্ক উদ্ভূত অভিনব ধ্যান ধারণার অকাল মৃত্যু হয়, কারণ তারা তা কাজে প্রয়োগ করতে ভয় পায়। শেষে ওই ধারণার ভূতগুলি তাদের তাড়িয়ে বেড়ায়। এই দুটি কথা মনে গেঁথে নিন। প্রথম, আপনার ধ্যান ধারণাকে যথাযথ গুরুত্ব দিন, তা কাজে লাগান। ধারণা বা কল্পনা প্রসূত আইডিয়া যতই অভিনব হোক, তা কর্মক্ষেত্রে ব্যবহার না করলে তা সম্পূর্ণ মূল্যহীন, কোনোই লাভ হয় না। দ্বিতীয়, ধারণাগুলিকে কাজে লাগান, মনে পরিতৃপ্ত অনুভব করবেন। একবার একজন বলেছিলেন, সবচেয়ে বেদনাদায়ক শব্দ হলো যদি এমন হতো। প্রতিদিনই আপনি হয়তো কারোর মুখে এমন কথা শুনবেন। 1952-তে যদি ব্যবসাটা শুরু করতাম,
এখন রাজা হয়ে যেতাম। বাহ, ইস, যদি জানতাম ব্যাপারটা এত বড় হয়ে দাঁড়াবে তখনই কিছু একটা করা উচিত ছিল। ভালো আইডিয়া কাজে না লাগালে মনে শান্তি পাওয়া যায় না, কাজে প্রয়োগ করলে সেই আইডিয়াতে দেয় প্রচুর আত্মসন্তুষ্টি। কোনো আইডিয়া আছে কি, এক্ষুনি তা কাজে লাগান। ভয় দূর করা ও আত্মবিশ্বাস গড়ে তোলার জন্য কাজ করুন। মনে রাখবেন, সক্রিয়ভাবে কাজ করলে আত্মবিশ্বাস বাড়ে, নিষ্ক্রিয়তা বা আলস্য ভীতি সৃষ্টি করে। ভয় দূর করতে হলে সক্রিয় হয়ে উঠুন। ভয় বাড়াতে চান, তাহলে অপেক্ষা করুন, কাজ স্থগিত রাখুন, অক্রিয় হন। হ্যাঁ, একদিন এক ইনস্ট্রাক্টরের ব্যথা শুনেছিলাম। লাভ দেওয়াটা তেমন কোনো ব্যাপার নয়, তবে লাভ দেওয়ার আগের মুহূর্তটাই কঠিন। আমি চাই লাভ দেওয়ার আগের মুহূর্ত সময়টা যতটা তাড়াতাড়ি সম্ভব কাটিয়ে ওঠা। বেশ কয়েকবার এমন হয়েছে যে কি হবে ভেবে ট্রেনে ভয়ে অস্থির হয়ে উঠেছি। পরের বার যদি লাভ দিতে ভয় পায়, সে আর প্যারাট্রোপা হয়ে হবে না। সেতে আত্মবিশ্বাস আর বাড়বে না, বরং লাভ দিতে দেরি করলে ভয়টাই বাড়বে। অপেক্ষা করলে বিশাল বিশাল বিষয় উদ্বিগ্ন হয়ে ওঠে। টাইম ম্যানেজমেন্টে একটা রিপোর্টে জানানো হয়েছিল যে এডওয়ার্ড আরমারও দেশের সেরা সংবাদ প্রচারের ঠিক আগের মুহূর্তে প্রচণ্ড উত্তেজিত হয়ে যায়, ঘামতে থাকেন, অথচ একবার সংবাদ পড়তে শুরু করলে তার সব ভয় কেটে যায়। বেশ কয়েকজন অভিজ্ঞ অভিনেত্রীর এরকম অভিজ্ঞতা হয়েছে। এরা সকলেই একমত যে দর্শকদের সামনে বিহ্বল হয়ে যাওয়ার ওষুধ একমাত্র সক্রিয়তা। সবকিছুরই নিরাময় হলো দর্শকের সামনে দাঁড়ানো। কাজ ভয় দূর করে। এক সন্ধ্যায় আমরা এক বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছি। মাত্র 30 মিনিট আগে তারা তাদের 5 বছরের ছেলেকে ঘুম পাড়িয়ে এসেছিল। ছেলেটি হঠাৎ কেঁদে উঠল। কাল্পনিক বিজ্ঞানের গল্প পড়ে অভিভূত এই ছোট্ট ছেলেটি ধারণা হয় যে ছোট্ট সবুজ রাক্ষসটা তার ঘরে ঢুকে তাকে তুলে নিয়ে যাবে। ছেলেটির বাবা তাকে যেভাবে আশ্বস্ত করলো তা দেখে আমি স্তম্ভিত। উনি কিন্তু ভয় পেও না, কেউ তোমাকে ধরতে আসছে না, ঘুমিয়ে পড়ো ইত্যাদি কিছুই বললেন না, বরং চটপট কয়েকটা কাজ করে বসলেন। ছোট্ট ছেলেটাকে দেখিয়ে জানলাগুলি ভালো এঁটে বন্ধ করা হয়েছে কিনা তা পরীক্ষা করলেন। তারপর ছেলের খেলনা বন্দুকটা নিয়ে বিছানার পাশে টেবিলে রেখে বললেন, বিলি, এটা হাতের কাছে রাখবি, যদি দরকার হয়। ছোট্ট ছেলেটাকে দেখে খুব আশ্বস্ত ও নিশ্চিন্ত মনে হলো। মিনিট 4 পর দেখি সে গভীর ঘুমে মগ্ন। বেশ কিছু রোগীর অনিদ্রার সমস্যা দূর করার জন্য তাদের ওষুধের দাবি মেটাতে ও ডাক্তার মিছিমিছি কিছু অক্রিয় নিরীহ ওষুধ দেন। যদিও ওই ওষুধে কিছুই থাকে না, তবে তারা তা জানে না। অনেকের ওই ওষুধ খাওয়ার উপকার হয়। নানাভাবে ভয় পাওয়াটা খুবই স্বাভাবিক অনুভূতি, তবে ভয়ের মোকাবিলা করার চিরাচরিত পন্থা সবসময় কার্যকর হয় না। এমন বহু সেলসম্যানের সংস্পর্শে এসেছি যারা অভিজ্ঞ হওয়া সত্ত্বেও বিক্রি করার আগে উদ্বিগ্ন হয়ে ওঠায়, ব্লকের চারপাশে ঘোরাঘুরি করে বা আরও কয়েক কাপ কফি গলার্ধকরণ করে, তাতে অবশ্য ফল হয় না। এরকম ভয়ের একমাত্র জবাব সক্রিয়তা। বিশেষ কাউকে ফোন করতে ভয় পাচ্ছেন, ফোনটা করে দেখুন, সব ভয় উড়ে যাবে। পরে করব বলে রেখে দিলে সব ভয় আরও বেশি হয়ে উঠবে। বা ডাক্তারের জন্য চেক আপে যে ভয় পাচ্ছে, যে একবার ঘুরিয়ে আসুন না, আপনার সব ভয় দেখবেন কেটে যাবে, মন থেকে মুছে যাবে। হয়তো তেমন কোনো গুরুতর কিছুই হয়নি, আর যদি বা হয়ে থাকে নিজের পরিস্থিতির ব্যাপারে জানতে তো পারবেন। চেক আপ না করালে ভয়টা ক্রমশ বাড়তে সত্যি হয়তো একটা রোগের আকারে দেখা দেবে। আপনার ঊর্ধ্বতনের সঙ্গে কোনো সমস্যা নিয়ে আলোচনা করতে ভয় পাচ্ছেন, আলোচনা শুরু করুন, দেখবেন ভয় আপনি পালিয়ে গিয়েছে। আপনি আত্মবিশ্বাস গড়ে তুলুন, সক্রিয় হয়ে তৎপরতা দেখিয়ে ভয়কে নির্মূল করুন। মনের ইঞ্জিনটা যান্ত্রিকভাবে চালু করে দিন। লেখক হয়ে ওঠার আগ্রহী এক তরুণ সাফল্য থেকে বঞ্চিত হওয়ার স্বীকার করেছিল। আমার সমস্যাটা হলো দিনের পর দিন, সপ্তাহ পর সপ্তাহ কেটে যায়, আমার কিছু লেখা হয় না। আসলে সে বলেছিল, লেখাটা তো সৃজনশীল প্রেরণা চায়, মনকে নাড়া দিতে পারে এমন কিছু চায়। সত্যি কথা, লেখাটা সৃজনশীল কাজ, তবে আর একজন সৃজনশীল মানুষ, ইনিও লেখক, প্রচুর পরিমাণ পাঠ্যপুস্তক লেখার সাফল্যের গোপন তথ্যটা জানালেন। আমি ব্যবহার করি মনের জোর পদ্ধতি। উনি বললেন,
আমার লেখা জমা দেওয়ার শেষ তারিখটা মাথায় রেখে কাজ করতে হয়। তখন প্রেরণার প্রতীক্ষায় বসে থাকলে চলে না। আমার পদ্ধতি হলো ডেস্কে বসে পেন্সিল নিয়ে লিখতে শুরু করি, যা খুশি লিখি, হিজিবিজি কাটি। আঙুল চলতে চলতে কখন যে আমার অবচেতনে লেখা শুরু হয়, কখনো কখনো অবশ্য লিখতে চেষ্টা না করলেও নতুন আইডিয়া হঠাৎ মাথায় আসে। উনি বললেন সেগুলি হলো বোনাস। বেশিরভাগ ভালো আইডিয়া ওই যন্ত্রের মতো লিখতে বসলে আপনি আসে, কাজ শুরু করলে তৎপরতা আসে। এটাই প্রকৃতির নিয়ম, নিজে থেকে কিছু শুরু হয় না। আমরা তো প্রতিদিন কয়েক ডজন যন্ত্রপাতি ব্যবহার করি, সেগুলি তো নিজে থেকে চলতে শুরু করে না। যদিও আপনার ঘর বাড়ি স্বয়ংক্রিয়ভাবে উষ্ণ হয়, তবে তার জন্য আপনাকে পছন্দ মাফিক তাপমান বেছে নিতে হয়। আপনার গাড়ির সঠিক লিভার সেট করলে তবেই স্বয়ংক্রিয়ভাবে গিয়ার বদলায়। ওই একই প্রণালী মনের সক্রিয়তার ব্যাপারে প্রযোজ্য। মনটাকে গিয়ারে আনতে হবে, তবেই সেটা চলতে শুরু করবে। বাড়ি বাড়ি ঘুরে বিপণন সংস্থার এক যুবক সেলস ম্যানেজার আমায় জানিয়েছিলেন কিভাবে তিনি তার সেলস কর্মীদের যান্ত্রিক উপায়ে অথচ সরলভাবে দিন শুরু করা শিখিয়েছেন। বাড়ি বাড়ি ঘুরে বিক্রি বড় কঠিন কাজ। যে এই কাজটা করেছে সেই জানে। সে বলল, যে কোনো পাকা সেলসম্যানের পক্ষেও সকালের প্রথম সম্ভাব্য গ্রাহকের দোরগোড়ায় গিয়ে দাঁড়ানো কঠিন কাজ। সে জানে সারাদিনে খুব ভদ্রভাব সে পাবে না, তাই সারাটা সকাল সে গড়িমসি সে করে কাটায়। কয়েক কাপ কফি খেয়ে হয়তো পাড়ার গলিতে অযথা কিছুক্ষণ ঘুরে বেড়ায়, অথবা বাকি 5টা বাজে কাজ শুরু করে, যাতে আসল কাজটা যতদূর সম্ভব পিছিয়ে দেওয়া যায়। প্রত্যেকটা নতুন ছেলেকে আমি এভাবেই ট্রেনিং দিই। তাদের বলি, শুরু তো করতেই হবে, চিন্তা করে সময় নষ্ট করো না, কাজ মন্তব্যে রেখো না, বাস যন্ত্রের মতো করে যাও। গাড়িটা দাঁড় করাও, স্যাম্পলকে সাথে নিয়ে বাড়ির কড়া নাড়াও, হেসে সুপ্রভাত বলে যন্ত্রের মতো তোমার প্রেজেন্টেশন উপস্থাপন করো। এ নিয়ে বেশি সচেতন হওয়ার দরকার নেই, এভাবে কাজ শুরু করো। দেখবে দ্বিতীয় বা তৃতীয় বাড়ির গড়ে দাঁড়াতেই তোমার মন সোজা হয়ে উঠেছে, তোমার প্রেজেন্টেশন কাজ হচ্ছে। এক হাস্যরসিক বলেছিলেন, জীবনের কঠিনতম কাজ হলো গরম বিছানা ছেড়ে ঠান্ডা মেঝেতে পা রাখা। কথাটা সত্যি। যত বেশি শুয়ে থাকবেন, বিছানা ছেড়ে ওঠা তত কঠিন হবে। এই তুচ্ছ কাজটাতেও যন্ত্রের মতো উঠে বিছানা ছেড়ে মেঝেতে দাঁড়িয়ে স্ট্যান্ড দাঁড়ালে দেখবেন সব ভয় উধাও হয়ে গেছে। কথাটা সত্যি। কাজের মানুষ অনুপ্রেরণার প্রতীক্ষায় থাকে না, তাদের দেখে অনুপ্রেরণা আপনি জেগে ওঠে। এই দুটো জিনিস অনুশীলন করে দেখুন। এক, ঘরে বাইরে সহজ অথচ কখনো কখনো বিরক্তিকর কাজগুলি করার জন্য যান্ত্রিকভাবে কাজ করুন। কাজটার অস্বস্তিকর ব্যাপারগুলি অগ্রাহ্য করুন। কোনো রকম অনুভূতিকে প্রশ্রয় না দিয়ে কাজ আরম্ভ করে দিন। মেয়েদের জন্য বাসন মাজা বোঝাই সব থেকে বিরক্তিকর কাজ। আমার মা তার ব্যতিক্রম নয়, কিন্তু উনি চটপট ওই কাজটা ছেড়ে পছন্দ মতো কাজে মনোনিবেশের একটা যান্ত্রিক উপায় যে খুঁজে বের করে সুদক্ষ হয়ে উঠেছেন। টেবিল ছেড়ে ওঠার সময় বেশ কয়েকটা ডিশ নিয়ে রওনা হন। তাহলে কিছু চিন্তা করার আগেই যে কাজটা শুরু করে দেন এবং কয়েক মিনিটের মধ্যেই বাসন ধোয়ার কাজটা শেষ। এঁঠো বাসন জমা করে রেখে বাসন জমা কথা ভেবে মেজাজ খারাপ করার সাথে এটা বেশ ভালো, তাই না? আজই করে দেখুন। যে কাজটা করতে একেবারেই ভালো লাগে না তা নিয়ে মনকে কোনো রকম চিন্তা ভাবনা করার সুযোগ না দিয়ে সরাসরি কাজটা শুরু করে দিন। কাজ করার এটাই এক অত্যন্ত ফলপ্রসূ পদ্ধতি। দ্বিতীয়, এরপর এই যান্ত্রিক পদ্ধতির সাহায্যে নতুন ভাবনা চিন্তার উদ্ভব করুন, পরিকল্পনা করুন, সমস্যা সমাধান করুন। যে কাজগুলিতে বুদ্ধির বিচক্ষণতার প্রয়োজন সেই কাজগুলি করতে শুরু করুন। অনুপ্রাণিত হয়ে কাজ করার বদলে নিজের মধ্যে অনুপ্রেরণা জেগে তুলুন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একটি বিশেষ পদ্ধতি আপনাকে খুবই সাহায্য করতে পারে। এর জন্য চাই কাগজ কলম। 5 সেন্টের একটা সাধারণ পেন্সিল মনোসংযোগের সবচেয়ে সেরা উপাদান। যদি আমাকে উত্তর দিন হাই ফ্যাশনের পুরো গালিচা সুসজ্জিত শব্দ দিয়ে অফিস এবং কাগজ পেন্সিলের মধ্যে যে কোনো একটি বেছে নিতে বলা হয়, আমি প্রত্যেকবারই দ্বিতীয়টা চাইব। কাগজ পেন্সিল হাতে থাকলে সমস্যা সমাধান খোঁজায় মনটাকে কাজে লাগানো যায়। যখন কোনো ভাবনা চিন্তা কাগজে লিখতে বসা হয়, সমস্ত মন স্বয়ংক্রিয়ভাবে ওই লেখার চিন্তায় কেন্দ্রীভূত থাকে। মনটা এমনভাবেই তৈরি, যা চিন্তা করে তাই কাগজে প্রকাশ পায়। কাগজে লেখা মনের পাতায় লেখা। পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে
কাগজে লিখে ভাবনা চিন্তাগুলো বেশি সময় পর্যন্ত সঠিকভাবে মনে থাকে। মনোসংযোগের জন্য কাগজ পেন্সিল পদ্ধতি একবার আয়ত্তে আনতে পারলে কোলাহলপূর্ণ ঘর বা বাধাবিঘ্নের মধ্যেও আপনার মনোনিবেশ করতে অসুবিধা হবে না। যখনই কিছু ভাবনা চিন্তার তাগিদ অনুভব করবেন, তা লিখতে বা হিজিবিজি কাটতে নিজের পক্ষে তার একটা নকশা আঁকতে শুরু করুন। প্রেরণা জোগানোর এক আশ্চর্য পন্থা। এবার বলি, সাফল্যের চাবুককাঠি কোথায় আছে? আগামীকাল, আগামী সপ্তাহ, পরে, কখনো কোনো দিন, এইগুলি সব ব্যর্থতার অর্থাৎ কখনোই নয় এর প্রতিশব্দ। কত যে স্বপ্ন হারিয়ে যায় কোনো একদিন করব কথার ভিড়ে। তাই বলা দরকার, এখনই এই মুহূর্তে শুরু করব। যেমন অর্থ সঞ্চয়। অর্থ সঞ্চয় ভালো কথা, এটা প্রায় সবাই মানবে। অথচ যদিও এটা সদ উপদেশ, তবে তার মানে এই নয় যে সবাই নিয়মিত অর্থ সঞ্চয় করে ও বিনিয়োগের কর্মসূচি অনুসরণ করে। অনেকেরই সঞ্চয়ের ইচ্ছা আছে, তবে খুব অল্প সংখ্যক মানুষ তা জীবনে প্রয়োগ করে। এক তরুণ দম্পতি কিভাবে নিয়মিত অর্থ সঞ্চয়ের কর্মসূচিতে অন্তর্ভুক্ত হয়েছিলেন, এবার তা বলি। বিল মারিন মাসের শেষে $1000 নিয়ে বাড়ি ঢুকতো, অথচ প্রতি মাসে তার ও তার স্ত্রীর খরচের অঙ্ক হতো ওই $1000। দুজনেই সঞ্চয় করতে চেয়েছিল, অথচ নানা কারণে কিছুতেই করতে পারছিল না। বছরের পর বছর তারা নিজেদের বোঝাতো, বেতন বাড়লে সঞ্চয় শুরু করব, খরচের বহরটা একটু কমলে শুরু করব, আগামী মাসে আসছে বছর থেকে। শেষে জ্যানেট সঞ্চয়ের এই ব্যর্থতায় অতিষ্ঠ হয়ে উঠল। সে বিলকে বলল, আমরা কি সত্যিই কিছু সঞ্চয় করতে চাই? বিল জবাব দিল, চাই বই কি, কিন্তু আমরা দুজনেই ভালো করে জানি এখন অর্থ সঞ্চয় অসম্ভব। এবার কিন্তু জ্যানেট দৃঢ় প্রতিজ্ঞ, আমরা গত কয়েক বছর যাবৎ বলে আসছি সাশ্রয় করব, সঞ্চয় শুরু করব। আমরা মনে করি আমাদের পক্ষে সঞ্চয় অসম্ভব, তাই তো কিছুতেই সঞ্চয় করা যায় না। এখন থেকে মনে করা যাক আমাদের পক্ষে সঞ্চয় সম্ভব। আজই একটা বিজ্ঞাপন দেখলাম, মাসে মাত্র $100 জমা করলে 15 বছরে আমাদের হাতে $18,000 ছাড়াও সুদ জমা হবে $66,000। বিজ্ঞাপনে আরও লেখা রয়েছে যে সঞ্চয়ের পরিমাণ সরিয়ে রাখার পরিমাণ, বাকিটা খরচ করা সম্ভব। খরচের পর বাকিটা সঞ্চয় করা কঠিন। তুমি রাজি হলে তোমার বেতনের 10% আগেই সঞ্চয় করে রাখা যায়। যদি মাসের শেষে যদি ডালরুটি খেটে কাটাতে হয়, তাহলেও সঞ্চয় করতেই হবে। প্রথম কয়েক মাসে বিন ও জেনেটের কষ্ট হয়েছিল, তবে শীঘ্রই তারা নতুন বাজেটের সঙ্গে মানিয়ে নিয়েছিল। এখন তারা বুঝেছে খরচ করার মতো সঞ্চয় করাও এক মজাদার নেশা। বন্ধুকে চিঠি লিখতে চান? এক্ষুনি লিখুন। ব্যবসায় লাভ হতে পারে এমন কোনো আইডিয়া মাথায় এসেছে? এক্ষুনি তা উপস্থিত করুন। বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের পরামর্শ মনে রাখবেন, আজ যে কাজটা করতে পারেন তা আগামীকালের জন্য মুলতবি রাখবেন না। মনে রাখবেন, এক্ষুনি এই মুহূর্তে করলে কাজের সাফল্য পাওয়া যায়। কখনো কোনো দিনের অপেক্ষায় কাজ স্থগিত রাখলে ব্যর্থতা ছাড়া আর কিছুই জোটে না। একদিন ব্যবসায়ী এক পুরনো বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। সে সবেমাত্র নিজের এক্সিকিউটিভ দলবল সহ একটি অধিবেশন থেকে ফিরছেন। ওকে দেখে মনে হচ্ছিল ও কিছু বলতে চায়। ওর চেহারায় স্পষ্ট হতাশা দেখেছিলাম। জানো, ও বলল, আজ সকালে অধিবেশন দেখেছিলাম প্রস্তাবিত পলিসিতে পরিবর্তনের বিষয়ে সাহায্যের জন্য। কি সাহায্য পেলাম? 6 জনের মধ্যে 1 জন মাত্র কাজ করেছে, বাকি 2 জন আমার কথাগুলো পুনরাবৃত্ত করে গেল। মনে হচ্ছিল যেন কতগুলো নির্বোধ নিষ্কর্মার সঙ্গে কথা বলছিলাম। ওরা যে কি ভাবছিল তা আমার বোধ বুদ্ধির বাইরে। সত্যি, ও বলল, ভেবেছিলাম ওদের স্পষ্ট মতামত জানা যাবে, কারণ ওরা প্রত্যেকেই কিন্তু পলিসিটাই সরাসরি প্রভাবিত হবে না। আমার বন্ধুর ওই অধিবেশনে কোনো সাহায্যই পায়নি, অথচ মিটিংয়ের শেষে যদি হলটাই আপনি থাকতেন, তাহলে ওর নিম্নস্থ সহযোগীদের মন্তব্য শুনতে পেতেন। আমার ইচ্ছে ছিল এই কথাটি কে বললে না কেন। আমার মনে হয় না আমাদের এ ব্যাপারে সোচ্চার হওয়া উচিত। প্রায় এই নির্বোধ মানুষগুলির অধিবেশনে বসে যেন কিছুই বক্তব্য থাকে না। মিটিংয়ের পর কত যে মন্তব্য করে, যদিও তাতে কোনো লাভ হয় না। যখন এরা জেগে ওঠে ততক্ষণে দেরি হয়ে যায়। ব্যবসায়ী এক্সিকিউটিভটা মতামত জানতে চায় যে নিজের যোগ্যতা সম্পর্কে এত বিনয়ী সে নিজেই নিজের ক্ষতি করে। বক্তা হয়ে ওঠার অভ্যাস করুন। যতবার কথা বলবেন আপনি নিজের শক্তি বাড়াবেন। আপনার গঠনমূলক ধ্যান ধারণাগুলি একত্রিত করে পেশ করুন। আমরা সবাই জানি কলেজে পড়ুয়ারা কেমন মন দিয়ে পড়া তৈরি করেন।
সুদর্শ জো কলেজ সম্পূর্ণ একটা সন্ধ্যা মনোযোগ সহকারে অধ্যয়নের জন্য স্থির করে রেখেছে। প্রায় ও যেভাবে সারাটা সন্ধ্যা কাটায় তার একটা সাধারণ বর্ণনা এখানে জানাচ্ছি। সন্ধ্যা 7টায় জো পড়তে বসবে, কিন্তু রাতের খাবারটা একটু বেশি হয়ে গেছে, তাই ভাবলো একটু টিভি দেখে নে। যেহেতু প্রোগ্রামটা খুব ভালো ছিল, ওই একটু কিন্তু 1 ঘন্টায় গিয়ে দাঁড়ালো। 8টায় পড়তে বসে মনে পড়লো বান্ধবীকে ফোন করার কথা ছিল, এতে আরও 40 মিনিট সময় লাগলো। সারাটা দিন যে ওর সঙ্গে কথা হয়নি, একটা ফোন ধরতে হলো, তাতে আরও 20 মিনিট সময় নষ্ট হলো। পড়ার ডেস্কে বসতে গিয়ে পিং পং খেলাটা চোখে পড়লো। খেলতে খেলতে আরও আধা ঘন্টা কোথা দিয়ে যে বেরিয়ে গেল। পিং পং খেলে ঘেমে গিয়েছে, তাই স্নানে ঢুকলো। তারপর একটু খাওয়া দরকার, কারণ পিং পং ও স্নানের যৌথ প্রভাবে ক্ষুধার উদ্বেগ হয়েছে। এইভাবে সুপরিকল্পিত সন্ধ্যাটা শেষ হয়ে গেল। শেষে রাত 1টায় যখন বই খুলে বসেছে, তখন সে খুবই ক্লান্ত। সে আত্মসমর্পণ করলো। পরের দিন সকালে প্রফেসরকে বলল, আমি বড় পরিশ্রান্ত, বিশ্রাম চাই। রাত 2টো পর্যন্ত পরীক্ষার পড়া করেছি। জো কলেজের পড়া হয়নি, কারণ সে পড়ার পরিস্থিতিতে সে বেশি সময় নষ্ট করেছে। শুধু যে জো একমাত্র কলেজের প্রস্তুতির শিকার তা নয়, জো সেলসম্যান, জো এক্সিকিউটিভ, জো প্রফেশনাল, জো শেফ ইন গৃহিণী, এরা সকলে প্রায় কাজের আগের শক্তি সংগ্রহ করতে গিয়ে পালানোর নানা পথ খুঁজে বের করে। যেমন অফিসে আড্ডা, কফির আড্ডা, পেন্সিল কাটা, ব্যক্তিগত কাজকর্ম, ডেস্ক সাফ করা, এমনকি টিভি দেখা। তবে এই বদ অভ্যাস ছাড়ানোর একটা উপায় আছে। নিজেকে বলুন, আমি এক্ষুনি শুরু করার জন্য প্রস্তুত। দেরি করে লাভ নেই, বরং প্রস্তুতির সময়টারও সদ্ব্যবহার করা যাক। মেশিনের কলকবজার কোম্পানির এক এক্সিকিউটিভ একদল শেখ এক্সিকিউটিভদের উদ্দেশ্যে বলেছিলেন, আমাদের ব্যবসায় আমরা চাই এমন মানুষ যার মধ্যে নতুনভাবে চিন্তা করার ক্ষমতা ছাড়াও আছে তা কাজে প্রয়োগের ক্ষমতা। এতে আমাদের উৎপাদন ও বিপণনের সব কাজ আরও ভালো মতো করা যাবে। আমি বলছি না যে আমি বলছি ভালো কাজ হচ্ছে না, এখনো ভালো কাজ হচ্ছে। তবে যে কোনো প্রগতিশীল কোম্পানির মতো আমাদের নতুন পণ্য, নতুন বাজার, কাজের নতুন আলো, ফলপ্রসূ উপায় দরকার। যারা নতুন কিছু করতে পারে, আমরা তাদের উপর নির্ভরশীল। তারাই আমাদের দলের পথ প্রদর্শক। প্রথম পদক্ষেপ নেওয়াটা একটা বিশেষ ক্ষমতা। যেমন কাজের আদেশের অপেক্ষায় না থেকে নিজে যথোপযুক্ত কাজ করা। যারা প্রথম পদক্ষেপ নিতে জানে, তাদের জন্য বেশি আর ব্যবসা ও পেশা সর্বদাই অবারিত আর রয়েছে। একটি মাঝারি মাপের ঔষধ ও উৎপাদক কোম্পানিটির বাজার গবেষণা বিভাগের ডিরেক্টর আমায় বলেছিলেন কিভাবে উনি ওই বিভাগের ডিরেক্টরের পদে নিযুক্ত হন। পদক্ষেপ নেওয়ার বিষয়ে ইনি এক শিক্ষণীয় পাঠ। বছর 5 আগে আমার মাথায় আইডিয়াটা এসেছিল। তিনি বললেন, সেখানে আমি তখন এক মিশনারি সেলসম্যানের মতো কাজ করছিলাম। পাইকারি বিক্রেতাদের সঙ্গে যোগাযোগ ছিল। লক্ষ্য করলাম আমাদের মধ্যে একটি জিনিসের অভাব ছিল, তা হলো আমরা যাদের কাছে ওষুধ বিক্রি করতে চাই তাদের ব্যাপারে বিশেষ কিছু জানতাম না। এখানকার সব থেকে বাজার গবেষণার কথা বললাম। প্রথমত ম্যানেজমেন্ট এই গবেষণার কোনোই প্রয়োজন নেই বলে সম্পূর্ণ ব্যাপারটা উপেক্ষা করলেন, অথচ আমি আমাদের কোম্পানির বাজার যাচাই করে দেখার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। তাই ভাবলাম নিজেই চেষ্টা করে দেখি। ঔষধ বিপণনের বিশেষ তথ্য সম্পর্কে একটা মাসিক রিপোর্ট প্রস্তুত করার অনুমতি নিয়ে নিলাম। যেখান থেকে সম্ভব তথ্য সংগ্রহ করলাম। আমাকে দেখে কিছুদিনের মধ্যে ম্যানেজমেন্ট ও বাকি সেলসম্যানরাও আমার কাজে উৎসাহিত হয়ে উঠল। গবেষণার কাজটা শুরু করার মাত্র 1 বছরের মধ্যেই আমার বাধা ধরা ডিউটি থেকে আমায় রেহাই দেওয়া হলো ও আমায় নিজস্ব আইডিয়া বিকশিত করায় মন দিতে বলা হলো। বাকি যা বললো তা ছিল স্বাভাবিক পরিণাম। তিনি বললেন, এখন আমার 2 জন অ্যাসিস্ট্যান্ট, একটা সেক্রেটারি ও 5 বছর আগে যা বেতন পেতাম তার প্রায় 3 গুণ বেতন পাই। প্রথম পদক্ষেপ নেওয়ার তৎপরতা দেখানোর 2টি বিশেষ পদ্ধতি হলো, প্রথম, জেহাদ ঘোষণা করুন। যদি এমন কোনো কাজ থাকে যা আপনার মনে হয় আপনার করা একান্ত জরুরি, তা নিজেই তা শুরু করে দিন। আমার বাড়ির কাছাকাছি একটা নতুন সাব ডিভিশন তৈরি হচ্ছিল। হঠাৎ মাঝপথে কাজ বন্ধ হয়ে যায়, অথচ কয়েকটি পরিবার ইতিমধ্যে সব রকম অসুবিধা অগ্রাহ্য করে সেখানে এসে বাস করতে শুরু করেছিল। এদের দেখে ওই এলাকার বেশ কিছু সম্ভ্রান্ত পরিবারও তাদের বাড়ি বিক্রি করেন।
লোকসান হওয়া সত্ত্বেও এই নতুন পল্লীতে এসে গেল। আর যেমনটি হয়, এরাও এদের বেপরোয়া প্রতিবেশীদের দেখে বেপরোয়া হয়ে উঠল। তবে একমাত্র ব্যতিক্রেতা ছিল হ্যারি কিন্তু সুন্দর পরিবেশের জন্য জেহাদ ঘোষণা করলো। হ্যারি প্রথমে কয়েকজন যে বন্ধু ডাকলো, তাদের জানালো এই সাব ডিভিশন খুবই সম্ভাবনাময়, তবে ওই এলাকার উন্নতি না করলে তা দ্বিতীয় শ্রেণীর পাড়া হয়ে যাবে। হ্যারির উৎসাহ উদ্দীপনার সকলেই সমর্থন করলো। শীঘ্রই খালি প্লটগুলি পরিষ্কার করা হলো, বাগান তৈরির ক্লাবের আয়োজন করা হলো, এক বিশাল আকার বৃক্ষরোপণ প্রকল্প শুরু হলো, ছোট ছেলে মেয়েদের খেলার মাঠ তৈরি করা হলো, বাসিন্দাদের জন্য সুইমিং পুল হলো। বেপরোয়া ডোন্ট কেয়ার পরিবারগুলিও এতে প্রচুর উৎসাহ ও সমর্থন দিল। সম্পূর্ণ সাব ডিভিশনটা যেন নতুনভাবে গড়ে উঠল। এখন ওই পাড়া দিয়ে যাতায়াত করার সময় ভারী সুন্দর দেখায়। একজন সুদৃশ্য জেহাদ ঘোষণা করলে যে কি পরিমাণ সুফল পাওয়া যায় তার প্রমাণ ওই পাড়াটা। আপনার কি কখনো মনে হয় যে আপনার ব্যবসায় একটা নতুন বিভাগ দরকার, কিংবা নতুন পণ্য তৈরি করা প্রয়োজন, অথবা আরও বিস্তার করা উচিত? তাহলে নেমে পড়ুন ধর্মযুদ্ধে। চার্চের একটা নতুন বিল্ডিং হলে ভালো হয়, শুরু করে দিন। আপনার ছেলে মেয়েদের স্কুলে আরও ভালো যন্ত্রপাতি প্রয়োজন, এগিয়ে আসুন, নেমে পড়ুন কাজে। আর একটা কথা সুনিশ্চিত, যদিও এরকম জিহাদ ঘোষণা করে মাত্র একজন, তবে পরিকল্পনাটা ভালো হলে দেখবেন প্রচুর মানুষ আপনার পাশে এসে দাঁড়িয়েছে। সক্রিয় হয়ে উঠুন, জিহাদ ঘোষণা করুন, স্বেচ্ছায় কাজ করার জন্য এগিয়ে আসুন। আমরা প্রত্যেকেই এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছি যেখানে ইচ্ছে সত্ত্বেও আমরা কাজ করতে এগিয়ে যাইনি। কেন? কারণ ভয়, আশঙ্কা। এজন্য আশঙ্কা নয় যে কাজটা সম্পূর্ণ করতে পারবো না, আশঙ্কার কারণটা হলো আমাদের সঙ্গী সাথীরা কি মনে করবে, লোকে হাসবে, অতুৎসাহী মনে করবে, বেতন বাড়ানো বা উন্নতির জন্য বেশি তৎপর মনে হবে। এসব নানা আশঙ্কায় অনেকেই নিষ্ক্রিয় হয়ে যায়। কোনো জিনিসের অন্তর্ভুক্ত হওয়া, স্বীকৃতি পাওয়া, দলের স্বীকৃতির ইচ্ছাটা খুবই স্বাভাবিক। তবে নিজেকে প্রশ্ন করুন, আমি কোন দলে যেতে চাই? যারা মনে মনে পরস্পর কাত্রর বাইরে অন্যদের দিকে হাসে, নাকি যারা তৎপর, যারা জীবনে উন্নতি করছে? যা সঠিক পথটা নিশ্চয়ই বলে দিতে হবে না। যে স্বেচ্ছায় কাজে আগ্রহ দেখায় সে সম্পূর্ণ আলাদা, তার প্রতি বিশেষ দৃষ্টি রাখা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো সে স্বেচ্ছায় কাজ করতে চেয়ে নিজেকে নিজের বিশেষ ক্ষমতা ও আশা অভিলাষার প্রকাশের সুযোগ দেয়। তাই বিশেষ কাজগুলির জন্য তৎপর হয়ে এগিয়ে আসুন, স্বেচ্ছাকর্মী হয়ে উঠুন। ব্যবসা বাণিজ্য, সামরিক সেবা, অথবা আপনার সম্প্রদায়ে যাদের পথ প্রদর্শন করছে তারা কি তৎপর, সক্রিয় নাকি নিষ্ক্রিয়? এদের 10 জনের মধ্যে 9 জন সক্রিয় তৎপর মানুষ, কাজে উৎসাহী। যে পাশে দাঁড়িয়ে থাকে, এগিয়ে আসে না, অলস নিষ্ক্রিয়, সে পথ প্রদর্শক হয়ে উঠতে পারে না। অথচ যে সক্রিয়, কাজ ভালোবাসে, তাকে সবাই অনুসরণ করে। যে কাজে সক্রিয় তার উপরে সবার আস্থা থাকে, বাকিরা স্বাভাবিকভাবেই তাকে স্বীকার করে নেয়। তারা মেনে নেয় যে ওই পথ প্রদর্শক নিজের কাজের বিষয়ে যথেষ্ট ওয়াকিবহাল। যে কাউকে বিরক্ত করে না, কাজ করে না, বা আদেশ না পাওয়া পর্যন্ত অপেক্ষা করে, এমন মানুষকে কেউ কখনো প্রশংসা করে বলে আমার জানা নেই। আপনি জানেন কি? সক্রিয়তা অনুসরণ করুন, এই প্রধান বিষয়গুলি অভ্যাস করুন। প্রথম, সক্রিয় হয়ে উঠুন, কাজের মানুষ হয়ে উঠুন, কর্মযোগী হন, অক্রিয় নয়। দ্বিতীয়, পরিস্থিতি উপযুক্ত হওয়ার অপেক্ষায় থাকবে না, পরিস্থিতি কখনোই উপযুক্ত হবে না। ভবিষ্যতের বাধাবিঘ্ন সমস্যার জন্য প্রস্তুত থাকুন, অবস্থা বুঝে যথাযথ ব্যবস্থা নিন। তৃতীয়, মনে রাখবেন শুধু নতুন ধ্যান ধারণা সাফল্যের জন্য যথেষ্ট নয়, সেগুলি কাজে প্রয়োগ করলে তবেই সুফল পাওয়া যায়। চতুর্থ, ভয় দূর করা ও আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্য সক্রিয় হয়ে উঠুন। যা করতে ভয় পাচ্ছেন সেই কাজটা করুন, ভয় দূর হয়ে যাবে, চেষ্টা করে দেখুন। পঞ্চম, যান্ত্রিক উপায়ে মনের ইঞ্জিন চালু করুন, ভাবনার প্রতীক্ষায় থাকবেন না, কাজে নেমে পড়ুন, আপনি প্রণোদিত হয়ে উঠবেন। ষষ্ঠ, এখন এইমাত্র কাজ করুন, আগামীকাল, আগামী সপ্তাহ বা পরে কখনো এইসব না নায়ের প্রতিশব্দ। তাই এখন এইমাত্র মানুষ হয়ে উঠুন। সপ্তম, এই মুহূর্ত কাজে লেগে পড়ুন, প্রস্তুতিতে সময় নষ্ট করবেন না, বরং কাজটা শুরু করে দিন। অষ্টমত, সুযোগ পেলে তা হাতছাড়া করবেন না, তখনই সুযোগের সদ্ব্যবহার করুন। স্বেচ্ছাকর্মী হয়ে এগিয়ে আসুন, দেখিয়ে দিন সবাইকে আপনার কাজ করার ক্ষমতা ও ইচ্ছা আছে। এক্ষুনি কাজ শুরু করে দিন।
সো ফ্রেন্ড, আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ।